সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে যখন আজানের ধ্বনি বাতাসে মিশে যায়, তখনই জাগে এক অদৃশ্য শক্তি। ইন্দোনেশিয়ার এক গ্রামে মাগরিবের সেই নিষিদ্ধ সময়েই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনাগুলো, যেখানে শিশুদের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অমানুষিক আতঙ্ক। বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্তো মাগরিব 2 এর কথা। তাছাড়া কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হন্টেড হেভেন বাংলা। সেই সাথে শুরু করা যাক এক অভিশপ্ত সন্ধ্যার গল্প। সময়টা তখন সূর্যাস্তের, তখন মাগরিবের আজান দিচ্ছে। এই সময় ছোটদের বাইরে থাকতে নেই, কেননা সেই গ্রামে প্রচলিত আছে সন্ধ্যার পর শয়তানেরা বের হয় এবং তাদের প্রথম শিকার হয় ছোটরা। এরই সাথে তখন প্রচণ্ড বৃষ্টি, আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। একটা কিশোর বয়সের ছেলে সাহায্য চাইছে আর ভিজতে ভিজতে ছুটে চলেছে। আজান যখন শেষ হতে চলেছে, সে ভয়ে বাঁচার জন্য একটা ক্ষেতের আড়ালে গিয়ে গর্তের মধ্যে লুকিয়ে বসে থাকে। গুটিসুটি মেরে মুখে এখনো আউড়ে যাচ্ছে, সাহায্য করো, আমাকে কেউ দয়া করে সাহায্য করো। তখনই তার সামনে কেউ একজন উকি দিতেই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। সে দেখতে পায় একটা বিশাল দৈত্যাকার অবয়ব পাখির পাঞ্জার উপর থেকে এসে হুট করে খাবলে ধরে তাকে। শরীরের যত সমস্ত শক্তি ছিল তা ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয়। সেই সাথে মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যাকার পাঞ্জার এক বিকৃত অবয়ব, যাকে দেখে চিৎকার করতে থাকে সেই ছেলেটা, এবং এটাই তার শেষ চিৎকার ছিল। ইন্দোনেশিয়ার ইস্ট জাপানিসের দেসা গিরিতীর্থ নামক এক গ্রামের মাদ্রাসার ওস্তাদ বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন। সে বলছিল মাগরিবের পর ছোট বাচ্চাদের বের হতে নেই, কারণ সূর্য অস্ত যাওয়ার পর ভয়ঙ্কর শয়তানেরা বের হয়, যাদের প্রথম লক্ষ্য বাচ্চারা। তাই নামাজের পর সবাই অবশ্যই বাড়িতে অবস্থান করবে। এটা আমাদের রসুলের সুন্নাহ। প্রতিদিনের মতো গ্রাম সকালে কর্মব্যবস্থায় ভরা। সেখানে ভুলন নামের এক কিশোরী কম্পিউটারেই কিছু একটা করছে। তার ভাই ইউগো তার কাছ থেকে লুকিয়ে রাস্তার এক বিড়াল ছানাকে খাবার দিলে ওলান কিছুটা রেগে সে বলতে থাকে, একবার খাবার দিলে খাবারের লোভে তারা আবারও আসে। এই কথাটা শুনেই ইয়োগ খাবারটা সরিয়ে ফেলে দিল এবং তারা দুজন গ্রামে কারো আসার জন্য অপেক্ষা করছিল, যে কিনা হুলানের বন্ধু ছিল। দুই ভাই বোন এই ব্যাপারে আলাপ আর খুনচুটি করছিল। অতঃপর একটা পিকআপ ভ্যানে করে ইউগোর ফুটবল টিমের সকল বন্ধুরা তাকে বলে বিদায় জানায়। যাবার আগে ড্রাইভার ভুলানের মাকে দুষ্টু ইশারা দেয়, যেটা দেখে উলানের মা নাকশিটকিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে ভুলানের মা দেখতে পায় ইউগো তার পানির বোতলটা ভরেছিল ঠিকই, কিন্তু ভুলানের সাথে কথায় কথায় সেটা নিয়ে যেতে ভুলে গেছে। ভুলানকে ভুলানের মা অনেকবার রিকোয়েস্ট করে খেলার মাঠে গিয়ে ইউওকে এটা দিয়ে আসতে বলে, কিন্তু ভুলান কিছুতেই রাজি হয় না। ভুলান নিজের স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে কাজ করছিল। ভুলানের মা তাকে হাত খরচা বাড়িয়ে দেওয়ার কথা বলতেই ভুলান এক লাফে রাজি হয়ে যায়। যতই হোক, টাকার উপরে কোনো কথা নেই। তখন মাঠে দুই দলের ফুটবল ম্যাচ চলছে। ইউগো তখন বসেছিল। ভুলান তাকে পানির বোতলটা দিয়ে সেখানেই বসে থাকে, কারণ সে গাড়ি ভাড়া খরচ করতে চায় না, তাই ইউগোদের গাড়িতেই ফিরবে। মাঠের খেলোয়াড়দের মধ্যে একজন খেলার মাঝেই ভুলানকে দেখে মুগ্ধ হয়ে সেখানে আঘাত পায়, যাতে পুরো স্টেডিয়ামে হইচই পড়ে যায়। খেলোয়াড়দের মধ্যে একজন আহত হওয়ার পর তার পরিবর্তে ইউগো মাঠে খেলার সুযোগ পায়। আহত খেলোয়াড় মাঠের বাহিরে এসে হুলানকে লাইন মারার চেষ্টা করে, যা বাকি বন্ধুদের উপস্থিতিতে হয়ে ওঠে না। খেলার সুযোগ পেয়ে ইউগো ভালো খেলার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরেই যায়। এরপর টিম লিডার এসে ইউগোকে ধমকানো শুরু করে, কারণ তার মতে ইউগোর জন্য তারা ম্যাচটা হেরে গেছে। সে যদি একা একা গোল করার চিন্তা না করে দলকে সাথে নিয়ে জিততে চাইতো, তাহলে আজকে তাদের আর হারতে হতো না। এই থেকে এক কথায় দুথায় তাদের দলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
কোচরা এসে সব ব্যাপার সামলে নেয়। আহত খেলোয়াড়টা আবারও লাইন মারতে এসে ব্যর্থ হয়। ঠিক তখন মাগরিবের আজান শুরু হয়। সবাই মসজিদে নামাজ পড়তে গেলেও ইউগো আর তার দলবল সেখানে যেতে চায় না। ভুলানো তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের কাজ শেষ করতে চায়। ততক্ষণে তাদের গাড়িটাও ছেড়ে দেয়। কোচ তাদের নামাজের জন্য আটকালেও তার বন্ধুরা সেই সব ঝগড়া ঝামেলা নিয়ে কথা বলছে। ভুলান গাড়ি চালকের সাথে কথা বলছিল আজকে ইউগোর এই বোকামির জন্য তারা ম্যাচটা হেরে গেছে। ইউগো আসলেই একটা অবাধ্য আর অহংকারী ছেলে, এবং তার বন্ধুগুলো ঠিক এমনই। এরই মাঝে আচমকা একটা ছেলে এসে তাদের গাড়ির সামনে পড়ে এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেটা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যায়। ইউগো আর তার বন্ধুরা, গাড়ি চালক হুলান, সকলে গাড়ি থেকে নেমে সামনে গেল। চালক গলায় হাত দিয়ে চেক করে বুঝতে পারল ছেলেটা মারা গেছে। উপস্থিত সবার মুখে আতঙ্ক আর ভয়। কলাপাতা দিয়ে লাশটা ঢেকে পুলিশ গিয়ে কল করে সবটা বলতে শুরু করে চালক। এসবের মাঝে ভুলান তখন ভয় আর আতঙ্কে গাড়িতে উঠে বসে, এবং সে বুঝতে পারে পাশের ঝোপের আড়াল থেকে সেই রক্তাক্ত ছেলেটা তাকে খেলার জন্য ডাকছে। ভুলান সেখানে তাকাতেই গাড়িতে ইউগো ভুলানকে দেখতে না পেয়ে ভুলানকে সবাই মিলে খোঁজা শুরু করে দেয়। তারা বুঝতে পারে সে আসলে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, তাই তারা সবাই সেখানেই দাঁড়িয়ে যায়। এদিকে ভুলান পোজেসড অবস্থায় সেই অবয়বের অনুকরণ করে জঙ্গলের আরও ভেতরে যেতে থাকে। ছেলেটা বারবার একই কথা আওড়াচ্ছিল, সেটা হচ্ছে চলো খেলতে চাই। এক পর্যায়ে ভুলানের হুঁশ ফিরে আসলে সে বুঝতে পারে যে সে জংদেপাড়ে আজে ভেতরে আছে। মনের মাঝে ভয়ের অনুভূতি আসার সাথে সাথে এক বিকৃত নারী অবয়ব তাকে ভয়ঙ্করভাবে পেশ করে নেয়। ইউগোর বন্ধুরা সবাই মিলে ভুলানকে খুঁজতে জঙ্গলে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সবাই 3টা দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। একজন দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার সামনে চলে আসে, সে অপু। তখন ভুলানকে খুঁজতেই থাকে। সেখানে সে একটা গাছের কাছাকাছি ভুলানকে দেখতে পায়। পরক্ষণেই সে উধাও হয়ে যায়। ইউগো এই ব্যাপারটায় অনেক ভয় পেয়ে যায়। পেছন থেকে হুলান বড় একটা পাথর নিয়ে ইউগোর উপর হামলা করতেই যায়। তখনই সেখানে গাড়ি চালক এসে পড়ে আর হুলানকে অবচেতন অবস্থায় পড়ে যেতে দেখে এরপর তারা করে আর তার মাকে সেখানে বুঝ দিয়ে চলে যায়। এই বিষয়টা নিয়ে ইউকো খুবই চিন্তায় আছে, এবং এই ব্যাপারটা নিয়ে ভুলানের মা তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। দুর্ঘটনাস্থলে আগে পৌঁছালে সে পুলিশের কাছ থেকে জানতে পারে পুরো ঘটনা, এবং সে এটাও জানতে পারে যে এই ঘটনাটা মাগরিবের সময় ঘটেছে। সাথে 6 জন বাচ্চারাও মিসিং, যাদের মধ্যে 2 জনকে পাওয়া গেছে এবং তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আদি এক বৃদ্ধ দম্পতির সাথে তখন কথা বলছিল, যাদের ছেলেও 20 বছর আগে এক সন্ধ্যায় মাগরিবের পর বাড়ি ফিরতে চেয়েছিল, তবে সে আর কোনোদিনই বাড়ি ফিরে আসেনি। তার বাবা ছেলেকে মৃত ভেবে নিয়েছে, কিন্তু মা আজও ছেলের ফিরে আসার স্বপ্ন বুকে রাখে, এবং এটাই সেই ছেলে যাকে গল্পের শুরুতেই মেরে ফেলা হয়েছিল। আদি অনেক সূত্র মিলাতে পেরেছিল, ভেবে আইয়ুকে কল করে এসব জানায়। আইয়ু আদিকে বলে, অনেক তো হয়েছে, আর কতদিন সে আর এসব খুঁজে বেড়াবে? অনেক বছরই তো হলো, এবার তাদের একটু শান্তি খোঁজা প্রয়োজন। আদি জানায়, এইসবের শেষ না দেখে শান্তি পাবো না। আয়ু যেন শুধু আদির জন্য দোয়া করে এই বলে আদি ফোনটা রেখে দেয়। আইয়ু নিজের একটা পুরনো ডায়েরি বের করে ভাবতে থাকে। এই সব কিছু শুরু হয়েছিল বড় সামিউন সামানের পজিশন দিয়ে। এরপর ইউগোকে দেখা যায় একজন বন্ধুর সাথে সে ফুটবল খেলছে। গোল করে পেছনে তাকাতেই ইউগো নিজের 6 বন্ধুকে পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখেই ভয় পেয়ে যায়। তাদের 6 জনের মাথা উল্টে পেছনে তাকালো। এই দেখে ইউগোর ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখে হাঁপিয়ে উঠে ইউগো পানি খেতে গেলেই রুমে পানি না পেয়ে সে নিজের রুম থেকে বেরিয়ে পানি খায়। একটু পর সে খেয়াল করে বাহির থেকে কারো ফিসফিসানি আর বিড়ালের চিৎকার শোনা যাচ্ছে।
দরজা খুলে বাহিরে যেতেই সে দেখল ভুলান সেদিনের সেই বিড়ালটাকে জবাই করে ফেলেছে। রক্তাক্ত অবস্থায় ভুলান বিড়ালটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। পেছনে ঘুরে তাকাতেই ইউগো দেখতে পায় ভুলানের চোখ সম্পূর্ণ উল্টে গেছে। ভয়ে ইউগো ভেতরে চলে আসে। এরপর সাহস সঞ্চার করে ইউগো আবার বাইরে বের হতেই তাকাতেই দেখে বাইরে কেউ নেই। সে দরজা লাগিয়ে ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে ভুলান দাঁড়িয়ে। পরক্ষণেই সে ছুরি হাতে নিয়ে তার দিকে তেড়ে আসে। ইউগোর এই চিৎকার চাচামেচি শুনে ভুলানের মা এসে ইউগোকে শান্ত করে। তারা দেখতে পায় ভুলান নিজের রুমেই ঘুমিয়ে আছে। ভুলানের মা বলে, তুমি হয়তো ঘুমের মধ্যে হাঁটছিলে আর এইসব স্বপ্ন দেখেছ, চল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে ভুলানের হাত তখনও রক্তে মাখা ছিল, যেটা কেউই খেয়াল করেনি। সকালে নাস্তার টেবিলে উলানকে দেখে ইউগো অবচেতনে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে। ভুলানের মা ব্যাপারটার জন্য ইউগোর উপর কিছুটা রাগ করে এবং ইউগো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা এখনও জঙ্গলের মধ্যেই সেই 6 জনকে খুঁজে যাচ্ছে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করেও কাউকে পাওয়া যায় না। তখনও পাশের গ্রামে ঠিক এরকমভাবেই বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল। এর পেছনে ভূত পেতনির হাত আছে এবং এটাই নাকি তাদের তদন্তে বেরিয়ে এসেছিল। এসব মনে করলেও তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারপর এগুলো নিয়ে হাসাহাসি করে তারা চালিয়ে যায় নিজেদের কাজ। সেদিন স্কুলে এসেছে। সব বাচ্চারা তার থেকে দূরে থাকলেও ফুটবল দলের ছেলেগুলো সুযোগ বুঝে যুগকে একা পেয়ে টেনে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা তাকে বলছে, এসব কি হচ্ছে, ওই 6 জন কোথায়? তখন ভুলান সেখানে হাজির হয়। তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আর জানায় তারা যেখানে গেছে এসে তোমাদেরকেও তাদের সাথে নিয়ে যাবে মাগরিবের ওয়াক্তে। জঙ্গলে সেই সিকিউরিটি গার্ড ওই 2 জন লোকের সাথে এখনও বাচ্চাদের খুঁজে চলেছে। তারা খুঁজতে খুঁজতে একটা মরা পচা গলা কিছু মাংসের দলা পেল। প্রথম দেখায় বিড়াল বা কুকুর মনে হলেও পরে তারা আবিষ্কার করল যে এখানে শত শত বিড়ালের ছিন্ন ভিন্ন লাশ। স্কুলের মধ্যে ক্লাস শুরুর আগে শিক্ষক নিখোঁজ বাচ্চাদের খুঁজে পাওয়ার জন্য কিছুক্ষণ সবাইকে মনে মনে দোয়া করতে বলে। যুগ লক্ষ্য করে এই পুরোটা সময় ভুলান শুধুমাত্র তার দিকে তাকিয়েছিল। তারপর ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে 2 জন বন্ধু আলোচনা করতে থাকে। তারা বলছিল আবেগের বশে ইউগোর পক্ষ নেওয়া একদমই তাদের উচিত হয়নি। এইসব বলে তাদের মধ্যে একজন ওয়াশরুমে ঢুকে পড়ল। তাদের মধ্যে একজন হলো দিবু, যে কিনা ওয়াশরুমের ভেতর থেকে আড়ি পেতে তাদের কথা শুনছিল। ওয়াশরুমে প্রবেশ করে যখনই ছেলেটা অজু করা শুরু করল তখনই তার চোখ পড়ল আয়নায়। আয়নায় এক বৃদ্ধ নারীর অবয়ব দেখতে পেয়ে সে চমকে উঠল। পেছনে ঘুরে আর কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে আবারও উঁচু করা শুরু করে। আচমকায় দরজায় বিকট শব্দ। চোখের নিমেষেই কেউ যেন ভেতরে প্রবেশ করল। মনের সাহস সঞ্চার করে ছেলেটা চেক করতে গেল। দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলতে শুরু করল, ভোলান, তুমি এখানে কি করছো? এটা তো ছেলেদের ওয়াশরুম। তখনই তার পেছন থেকে ভোলান ছুরি হাতে তাকে মারতে তেড়ে এলো। ভোলান বিড়বিড় করে বলতে শুরু করল, চলো খেলি, চলো আমরা খেলি। ভোলানের চোখ তখন উল্টানো আর হাতে ছুরি দেখে ভয়ে ছেলেটা কান্নাকাটি করতে শুরু করে। তখন ওয়াশরুমের মধ্যে যেই ছেলেটা আড়ি পেতে ছিল দিব, সে বেরিয়ে এলো এবং তাকে শান্ত করার চেষ্টা করল। সে বলছে, নাশ, তোমার কি হয়েছে? আর তখনই মুহূর্তের মধ্যে সব কিছুই একদম স্বাভাবিক। ছুটির ঘণ্টা তখন বেজে উঠল। সবাই ছুটে বাড়ি ফিরছে। ইউগো খুব সতর্কতার সাথে ভোলানকে ফলো করছে। পাশ থেকে নাশ আর দিব যুগোর কাছে আসলো। তারা এসেছে ভোলানের সম্পর্কে কথা বলতে। অন্যদিকে আদিকে দেখা যায় পেট্রোল পাম্পে গাড়িতে রেডিও শুনছিল, যেখানে সেই গ্রামের পুরো ঘটনা বলা হচ্ছিল। নিখোঁজ 6 জন বাচ্চার সাথে শত শত বিড়ালের লাশ। এসব শুনে
আদি সেই গ্রামের দিকে রওনা দিল। অন্যদিকে তারা তিনজন ভুলানের সম্পর্কে আলোচনা করছিল এবং বলাবলি করছিল। সে আর আগের মতো নেই, সে অনেকটাই পাল্টে গেছে। তাদের সবার সাথেই ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো একমাত্র ভুলানকেই ঘিরে। ডিও তাদের জানালো ২০ বছর আগে এরকম একটা ঘটনা পাশের গ্রামে ঘটেছিল, যেটা সে তার দাদির মুখ থেকে শুনেছিল। এই সব ঘটনাই নাকি ঘটেছিল মাগরিবের ওয়াক্তে। এরপরই তারা আশেপাশের লোকজনদের ছুটে কোথাও যেতে দেখল। তারাও ব্যাপারটা দেখার জন্য তাদের পেছনে ছুটতে শুরু করে এবং দেখতে পায় একটা জায়গায় বিড়ালগুলোর ছিন্ন ভিন্ন লাশ। এসব দেখে সিকিউরিটি গার্ডরা বমি করতে শুরু করেছে। গ্রামের সবাই এটা দেখতেই এখানে ছুটে এসেছে। ইউগো, নাশ এবং দিবো সেখানে এসেছে। গ্রামের এক বৃদ্ধ মহিলা সেখানে এসে বলে উঠল, এটা তো সে আগের মতো ঘটনা, যেটা জাতিজা গ্রামে ২০ বছর আগে ঘটেছিল। পাশেই এসব ঘটনা শুনতে পায় আদি। আশেপাশের লোকজন বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল সেই গ্রামে? বৃদ্ধা উত্তর দিল, আমাকে না বলে সিকিউরিটি গার্ডদের কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাও। তার বাবা একসময় সেই গ্রামে চাকরি করত, সেই সব কিছু ভালো বলতে পারবে। সিকিউরিটি গার্ড বমি করতে করতে কথা বলার মতো অবস্থায় নেই। গ্রামের সবাই যখন এসব নিয়ে হইচই করছিল, তখনই ইউগো মনে করে ভুলানের সেদিন রাতের ঘটনা। সে ভুলানকে ছুরি দিয়ে বিড়াল মারতে দেখেছে। ইউগো ভয় আর আতঙ্ক নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এইসব ঘটনার মাঝে আদিন নজরে পড়ে ইউগো বাড়ি ফিরে ভুলানকে ঘুমের মাঝে দেখতে পায়। পেছন থেকে ভুলানের মা ইউগোকে কাঁধে হাত রাখতেই সে লাফিয়ে ওঠে। ভুলানের মা জানায়, স্কুল থেকে এসেই এখন পর্যন্ত সে এভাবেই শুয়ে আছে। এই কথায় ইউগো সেখান থেকে চলে যেতেই ভুলানকে দেখা যায় সে উঠে বসে আছে। চোখে ক্লান্তি আর নির্ঘুম শরীর সোফায় হেলিয়ে দিতেই ইউগো ঘুমিয়ে পড়ে। তখন ভুলানের ইউগোর নাম ধরে ফিসফিসানি ডাকের শব্দে তার ঘুম ভাঙে। সামনে ভুলানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউগো চমকে উঠে। ভুলানের মা ইউগোকে বাইরে কোনো একটা কাজের জন্য পাঠাতে চায়। ইউগো রেডি হয়ে যাওয়ার সময় রহস্যময়ভাবে ভুলান তাকে বলে, বাড়ি ফিরে এসো মাগরিবের ওয়াক্তে। এরপর সে রেডি হয়ে চলে যায়। দেখা যায় কোন একটা মহিলা ভুলানের মায়ের কাছে বাচ্চাদের নিয়ে এসেছে কোন একটা খবর বলতে। গ্রামে হইচই পড়ে গেছে। সন্ধ্যা নামতেই মাগরিবের আজানের আগেই সবাই হাত ধরে টেনে যে যা সন্তানকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। কোন একটা বাচ্চা যেন এই সময় বাহিরে না থাকে। নাশ এইসব ঘটনা ইউগোকে বলা সব কথা টনকে ফোনে জানাচ্ছে, যেগুলোতে টন একটুও বিশ্বাস করে। নাশ তাকে জানায়, পোলান তাদের বলেছিল ইন্দ্র তাদেরকে সন্ধ্যার সময় নিতে আসবে। এরপর টন জানায় সে কাউকে ভয় পায় না, কেউ আসলে আসুক। এই বলে সে কল কেটে দেয়। এরপরেই টনের বাড়ির দরজায় কেউ সজোরে আঘাত করতে থাকে। টন দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে দরজা আটকে ভেতরে চলে যায়। তার বাড়ির জানালার সামনে তার নিখোঁজ সব বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মোবাইল হাতে নিয়ে সামনে এগোতেই সে নিজের রুমে পেছনে ফিরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। টনের পেছনে বাকি ৫ জনও দাঁড়িয়েছিল। টন পেছনে ঘুরতেই তারা টনের উপর হামলা করে। টনের বাবা মা মাগরিবের নামাজের জন্য ডাকতে এসে তাকে আর খুঁজে পায় না। এদিকে নাশ বাকি বন্ধুদের ফোন দিয়েই যাচ্ছে। নামাজের মধ্যে থাকায় কেউ তার কল রিসিভ করছে না। বাড়ির প্রতিটিটা দরজায় তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আচমকাকা দরজায় আঘাতের শব্দে দরজাটা খুলেছে। সামনে ইন্দ্র দাঁড়িয়ে আছে। নাশ জোরে জোরে তার নাম নিয়ে চিৎকার করছে। নামাজ শেষে কল রিসিভ করতেই এই সব শুনতে পায় দিবো। বারবার কথা বলার চেষ্টা করলেও উল্টো দিক থেকে কোনো উত্তর আসে না, শুধু চিৎকারের শব্দ। টনের মতো নাশকেও তার বন্ধুরা তাকে আক্রমণ করে। দিবো ছুটে নাশের বাড়ির দিকে যাওয়ার পথে যুগোর সাথে দেখা হয়। এখন তাদের ইমার্জেন্সি, নাশের বাড়িতে যেতে হবে। তাই পথে একজন বাইক রাইডারকে দেখলে তারা দুজন তার কাছে আকুতি করতে থাকে, যেন তাদেরকে কিছুটা সামনে এগিয়ে দেয়। তবে সেই লোক যেতে ইচ্ছুক না এবং তাদেরকেও নসিহত করে যেন তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এই সন্ধ্যার সময়।
বাহিরে যেন নিয়ে তারা সবাই তাদের দুজনকে আক্রমণ করেই ছিল। ইউগো আর দিবো তাদের প্রাণ বাঁচিয়ে শুধু ছুটছে। পালাতে পালাতে একটা রাস্তায় আদি দিবো আর ইয়োকে নিজের গাড়িতে ডাকে। অবশেষে আদির গাড়িতে উঠে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে নাসকে দেখানো হয় নাসহ তাদের দলের সব বাচ্চাদের। এরা 6 জন রক্তাক্ত আর জখম করে একই জায়গায় এনে রেখেছে। নাস বারবার তার বন্ধুদের কাছে মাফ চাইছিল, যেন তাকে ছেড়ে দেয়, এবং এই বলে সে আকুতি মিনতি করতে থাকে। শেষে সেখানে উপস্থিত হয় বুলান, যার পেছন থেকে বেরিয়ে আসে সেই বৃদ্ধ নারীর অবয়ব। আর নাস জোরে চিৎকার করতে শুরু করে। আদি তখন দিবো আর যুগোকে একটা জায়গায় বসিয়ে তাদের কাছে জানতে চায় যে তারা সেদিন কি এমন করেছিল বা বলেছিল যে এই সব কিছু তাদের সাথে হচ্ছে। তারা দুজন জানায় পথে তারা গাড়ি দিয়ে আসার সময় সেই অপশক্তিদের মানে খারাপ আত্মাদের গালাগালি করছিল এবং তাদেরকে এই সন্ধ্যার সময় অভিশাপ দিচ্ছিল। আদি তাদের জানায় এই সব কিছুর পেছনে রয়েছে একজন যার নাম উম্মু সিপিয়ান। সে কোনো মানুষ নয়, বরং এক জিন, যে কিনা মানুষের শরীরকে পজেস করে এসব করে। যুগো জিজ্ঞাসা করল, তুমি এত কিছু কি করে জানো এই ব্যাপারে? আদি উত্তর দেয়, এই একই জিনিস তার সাথেও হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ও আমাদের শিক্ষকের নামে এই ধরনের কথা বলেছিলাম। তারপর গাড়ি দুর্ঘটনার সাথে একের পর এক অস্বাভাবিক মৃত্যু। শেষ পর্যন্ত আমার ফ্রেন্ড নিজেকে শেষ করে দেওয়ার পরেই সব ক্ষ্যাম হয়েছে এবং আমি ওর পরবর্তী শিকার হতে হতে বেঁচে গিয়েছিলাম। দিবো জানতে চায়, তাহলে তুমি কোন গ্রামে থাকতে? আদি জানায়, যাযাত্রী যাচার মানে তাদের গ্রামের নামটা ঠিক এরকমই। এরপর ফজরের আজান হয়। এক লোক একটা জায়গায় বাচ্চাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে সকাল হতেই যুগোর ঘুম ভেঙে বাড়িতে কল করেই সে জানতে পারে তাদের সব বন্ধুদেরকে মেরে ফেলেছে। ইউগো আর দিবো একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে। চায়ের কাপ হাতে নিয়ে আদি তাদের কাছে আসতেই এই সব ঘটনা জানতে পেরে নিশ্চুপ হয়ে যায়। বাচ্চাদের দাফন কাফন শেষে কবর দেওয়া হয়েছে এবং তাদের সবার অভিভাবক আর বাকি সবাই খুবই শোকাহত। আদি দূর থেকে দাঁড়িয়ে ভুলানোকে নজর করতেই সে তার পেছনে হাজির। ভুলান বলে আদিকে সে এখনও ভুলেনি, আর এরই সাথে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আদিও তার পাল্টা জবাব দেয়। এবার সে আর আগের মতো বাচ্চা নেই, এইবার সে তাকে মারবেই। ভুলানো তার দিক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আদি ইউগো আর দিবোকে বাড়ি ফিরতে বলে। তাদের কিছু তাবিজ ভুলানের বাড়ির আশেপাশে ঝুলিয়ে দিতে বলে, যাতে ভুলান আর বাড়ি থেকে বের হতে না পারে, এবং তারা ভুলানের বাড়ি এসে এই কাজটা করা শুরু করে। আর তখনই ভুলানের মা চলে আসে। তার সাথে ভুলানও বাড়িতে প্রবেশ করে। যখন সে বুঝতে পারে তারা বাড়িটি বন্ধ করে দিয়েছে, ভুলান বিদঘুটে এক চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের সাথে সাথেই আদি এসে তার উপর মন্ত্রচয়ন করা শুরু করে। মন্ত্রচয়ন বলতে ভুল হবে, কেননা সে কোরআনের আয়াত পড়ছিল। তারপরেই ভুলানকে বাঁচাতে সেই সিকিউরিটি গার্ড আর দুজন লোক আসে এবং তারা আদির উপর ঝাঁপিয়ে পড়ে। তবে আদিকে দেখে যখনই ভুলান চিৎকার করে ওঠে, তখন সিকিউরিটি গার্ডরা এটাই ধরে নেয় যে এই হয়তোবা খুনি। গ্রামবাসীরা ভাবছে একটা পুরো ফুটবল টিমকে যে মেরেছে তাকে পুলিশের হাতে দেওয়ার আগে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে নিতে চায়। এই জন্য উলানদের বাড়ির সামনে জনতা ভিড় করেছে। ভুলান মসজিদের ইমামকে পেছন থেকে আঘাত করে অচেতন করে ফেলে যেন সে আজান না দিতে পারে। এরপর উলানের বাড়িতে আদিকে মারা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়, সাথে নিজের ভুল স্বীকার করতে বলা হয়, কিন্তু আদি একদমই চুপ থাকে, সে কিছুই বলে না। এরপর সিকিউরিটি গার্ড আদিকে প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? এবং এখানেই আদি প্রথমবারের মতো মুখ খুলে যে তার বাড়ি হচ্ছে যাজাতি যাজার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, এগুলো কোনো ধরনের গ্রামের নাম? যাই হোক, ঘটনা কন্টিনিউ করা যাক। নামটা শুনে সিকিউরিটি গার্ড আটকে যায়। আদি জিজ্ঞাসা করে সে কি মিস্টার আমিনকে চিনে। গার্ডের উত্তরে জানায়, আমি আর আদি একসময় এইসবের ভিকটিম ছিলাম।
তার বাবাই তাকে সাহায্য করেছে। এখন সে ইউগো আর তার বন্ধুদের বাঁচাতে চায়। সেই উম্মু সিবিয়ান আসলে ভুলানের শরীর দখল করে এসব করে যাচ্ছে। এর মধ্যে মসজিদের মাইকে ভুলান গাওয়া শুরু করে। সে গান গাইছে, খেলতে আসো, খেলতে আসো, বাহিরে সবাই খেলতে আসো। আজানের ধ্বনির পরিবর্তে এই ডাক শুনে সব বাচ্চারা মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসতে শুরু করে। কেউই বাচ্চাদের আটকে রাখতে পারছে না। এই ডাক শুনে আদি বারবার অনুরোধ করে, এটা ভুলানের গলা, উম্মু এই গ্রামের সব বাচ্চাদের মেরে ফেলবে, দয়া করে আমাকে খুলে দাও। এদিকে সিকিউরিটি গার্ডের তো বারবার বমি করতে করতেই দুর্দশা। সে আর আদিকে কিভাবে ছাড়াবে? গ্রামে এখন সাড়া পড়ে গেছে, কারোর বাড়িতে কোনো বাচ্চাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি এখনও তাকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করেই যাচ্ছে। বাইরে যুগসী বন্ধুরা মুখে বিদঘুটে হাসি নিয়ে এসেছে ধারালো অস্ত্র নিয়ে এবং ছুপে এসে তাদের উপর আক্রমণ করবে। এরই মাঝে তারা দরজা লাগিয়ে ফেলেছে। রুমের মধ্যে তারা দুজন গ্রামের লোক, সিকিউরিটি গার্ড আর হাত পা বাঁধা অবস্থায় আদি। অন্যদিকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে দরজা যে কোনো সময় খুলে যাবে। এবার গার্ড বমি করা বাদ দিয়ে তার হাতের বাঁধন ছুটিয়ে দেয়। এখানে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন। সিকিউরিটি গার্ড লোকটা যত বমি করেছে এতটা মনে হয় প্রেগনেন্ট মহিলারাও করে না। এক পর্যায়ে দরজা ভেঙে যায় এবং সেখানে সবাই নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত। ধস্তাধস্তি মারামারি হয়ে চলেছে এই জম্বি বাচ্চাদের সাথে। এরই এক ফাঁকে বেরিয়ে এসেছে আদি। আদির মনে পড়ে ভুলান বলেছিল সে বাচ্চাদের এখানেই মারবে, অর্থাৎ কবরস্থানে। সিকিউরিটি গার্ড আর বাকি দুজন কুম্ফো কারাটে মার্শাল আর্টের সব কিছু একসাথে চালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করছে। এক পা দুপা করে গ্রামের সব বাচ্চারা এসে পড়েছে কবরস্থানে। ভুলানের মাথায় হাত রেখে উম্মু সিবিয়ান সবাইকে নিয়ন্ত্রণ করছে। সেখানে আদি ছুটে এসে উম্মু সিবিয়ানের সাথে একটা চুক্তি করে। সে যেন ভুলানকে মুক্ত করে দেয় এবং তার পরিবর্তে তার দেহ উম্মুকে দেওয়ার জন্য সম্মত হয়। উম্মু সিবিয়ান ভুলানকে ছেড়ে আদির শরীরে প্রবেশ করে। পজেস্ট অবস্থায় আদি নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরে আজান দিতে শুরু করে। আজানের শব্দে উম্মু আদিকে ছেড়ে বের হয়ে আসে। সাথে সাথে সব বাচ্চারা উম্মুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে অচেতন হয়ে পড়ে যায় এবং আদি সেখানে পানিতে পড়ে গিয়ে স্রোতের সাথে মিলে ভেসে যায়। এরই সাথে সব বাচ্চাদের একে একে জ্ঞান ফিরতে শুরু করে। ভুলান যুগকে জড়িয়ে ধরে আর দিবও তাদেরকে জড়িয়ে ধরে। আদি নিজের চিঠিতে লিখে গেছে, এই চিঠি পড়ার মানে আমি হয়তো মারা গেছি, কিন্তু যেই ভয় আমাকে গিলে খেত তাকে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এটাই আমার শান্তি। আমার বন্ধু হয়ে এত এত বছর থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আয়ু। আয়ু আর গ্রামবাসী সকলে মিলে নদীর পানির বহমান স্রোতে ফুল ছিটায় আর আদির জন্য দোয়া করে। আর এখানেই শেষ হয় আজকের মুভি ওয়াক্ত মাগরিব 2। তাছাড়া ভিডিওটা কেমন লাগলো, এরই সাথে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন।